বর্তমান যুগের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, এই সিস্টেমে ক্রেডিট কার্ড ছাড়া চলতে পারাটা খুবই কঠিন। আপনি যদি একজন ভালো আর্ন করেন, আপনি দেখবেন যে আপনি অনেক কল পাচ্ছেন ক্রেডিট কার্ডটা রিসিভ করার জন্য। এবং আমরা যদি ক্রেডিট কার্ড ছাড়া চলতে পারি তাহলে তো ভালো, কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা এমনভাবে এস্টাবলিশ করা হয়েছে, অনেক ক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড ছাড়া চলতে পারবেন না। আবার ক্রেডিট কার্ড যে একেবারে খুবই খারাপ তাও না, ক্রেডিট কার্ডের কিছু সুবিধাও আছে। আমরা এই লেসনটিতে ক্রেডিট কার্ড ব্যবহারের কিছু সুবিধা এবং অসুবিধা এবং এই ক্রেডিট কার্ডের যে অসুবিধাগুলো সেগুলো থেকে বাঁচার বিভিন্ন উপায় এবং আপনাদের জন্য আমি বেশ কিছু টিপস দিব। সো প্রথমে একটু জেনে নেই ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড এই দুটোর মধ্যে পার্থক্য কী। আপনি যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেন তখন ওই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে আপনার ব্যাংক থেকে একটা ডেবিট কার্ড দেওয়া হয় বা আপনি ডেবিট কার্ড নেন। এই যে ডেবিট কার্ড মানে হচ্ছে আপনার ব্যাংকে যদি টাকা থাকে তাহলেই আপনি খরচ করতে পারবেন। এই ডেবিট কার্ড দিয়ে আপনি তখন খরচ করতে পারবেন, ডেবিট কার্ড দিয়ে আপনি টাকা তুলতে পারবেন এটিএম মেশিন ব্যবহার করে। কিন্তু মনে করুন আপনার ব্যাংকে 10,000 টাকা আছে, আপনার 12,000 টাকা দরকার হলো। আপনি তখন কিন্তু 10,000 টাকাই ম্যাক্সিমাম তুলতে পারবেন। আপনি কিন্তু এক্সট্রা 2,000 টাকা তুলতে পারছেন না ইউজ করে ডেবিট কার্ড। কিন্তু ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ডে আপনি তখন আরও 2,000 টাকা তুলতে পারবেন। তার মানে হচ্ছে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনার যদি টাকা নাও থাকে তখন আপনি খরচ করতে পারছেন। তার মানে হচ্ছে ক্রেডিট কার্ড একটা ঋণ এবং আপনি আগে ব্যয় করছেন এবং পরে টাকা দিচ্ছেন। ব্যাংকগুলো কিন্তু আপনাকে অনেক সময় প্রমোট করবে যে আগে ব্যয় করুন, পরে আয় করুন। চিন্তা নাই, ক্রেডিট কার্ড তো আছেই। সো আপনাকে কিন্তু চিন্তা করতে হবে আমি যে আগে ব্যয় করছি, পরে যে আমি পরিশোধ করব, কি দিয়ে পরিশোধ করব? আমার আয় থেকেই তো পরিশোধ করব। সো আমি যদি বাজে কোনো খরচ করে ফেলি যেটা আমার অপ্রয়োজনীয়, যেটা আমার দরকার নাই, তখন আমাকে বেশি টাকা আমার ব্যয় হচ্ছে এবং আমি যদি বেশি টাকা ব্যয় করি তখন কিন্তু আমার ঋণে জর্জরিত হয়ে যাওয়ার একটা চান্স আছে। এই কারণে ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে আমাকে খুবই সতর্ক থাকতে হবে এবং ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য আপনার পার্সোনাল ডিসিপ্লিন অত্যন্ত জরুরি। আপনার যদি নিজের পার্সোনাল ডিসিপ্লিন না থাকে, আপনি যদি কোনো কিছু দেখেই কিনে ফেলতে ইচ্ছা করে তখন ক্রেডিট কার্ডটা ইউজ করে কিনে ফেলেন, আমরা কিন্তু দেখা যায় যে ক্রেডিট কার্ড দিয়ে যখন খরচ করি তখন আমরা পেইনটা অনুভব করি না। আমরা যদি ক্যাশ দিয়ে কোনো কিছু খরচ করি তখন আমাদের একটা পেইন লাগে। সো যখন আমি অপ্রয়োজনীয় খরচ করি তখন ক্রেডিট কার্ড দিয়ে খরচ করলে যেহেতু আপনি পেইনটা পাচ্ছেন না, তখন দেখা যায় আমার বাজে খরচ এবং আমার বাজেটের অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সো আমরা দেখব যে এই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডগুলো সাধারণত চিপ বেস কার্ড হয়ে থাকে। মানে আপনি যখন এটিএম মেশিনে ইউজ করছেন অথবা কোনো একটা ট্রানজ্যাকশন করছেন ইউজিং পজ মানে পয়েন্ট অফ সেলস মেশিন, আপনি দোকানে গেলে একটা পজ মেশিন দেখবেন, সেটাতে সোয়াইপ করা হয়। সেখানে এই চিপটা দিয়ে আইডেন্টিফাই করা হয় যে আপনার ডেবিট কার্ডে টাকা আছে কিনা অথবা ক্রেডিট কার্ডের লিমিট আছে কিনা, অ্যামাউন্টটা ওখান থেকে কেটে নেয়। এই চিপ বেস কার্ড হওয়ার কারণে এখন এটা অনেক ইজি এবং এই কার্ডের ধরন ভেদে সাধারণত ক্রেডিট লিমিট দেয়া থাকে। এটা নির্ভর করে আপনার আয়ের উপর। আপনার আয় যদি অনেক বেশি হয় তখন ব্যাংক আপনাকে অনেক ক্রেডিট লিমিট দিবে। আবার আপনার আয় যদি কম হয় তখন আপনাকে ব্যাংক অনেক কম লিমিট দিবে। এবং এই যে ক্রেডিট কার্ডটা আমরা ইউজ করছি, এই ক্রেডিট কার্ড দিয়ে আমরা অনেক সময় ধরুন আপনি একটা 10,000 টাকার একটা প্রোডাক্ট কিনছেন, কিন্তু আপনার কাছে টাকা নাই। আপনি হয়তো 6 মাসে প্রতি মাসে অল্প, অল্প করে দিয়ে পে করবেন। সেক্ষেত্রে আপনাকে যে দোকান থেকে কিনছেন, ওই দোকানে রিস্কটা নিবে না যে আপনি 6 মাসে পে করবেন। কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করে আপনি কি করতে পারেন? ইএমআই ফ্যাসিলিটিস নিয়ে 6 মাসে অল্প, অল্প করে পেমেন্টটা দিতে পারেন। এটা অনেক সময়ই মনে হয় যে দেখতে যে আমার খুব সুবিধা হচ্ছে এবং এটা যদি ব্যাংক কোনো ইন্টারেস্ট চার্জ না করে তাহলে খুবই ভালো। কিন্তু যদি এমন হয় যে এটার জন্য ব্যাংক একটা এক্সট্রা ইন্টারেস্ট চার্জ করছে, তার মানে কিন্তু আমি ঋণ নিয়ে পেমেন্টটা করছি। অনেক সময় দেখা যায় বিভিন্ন দিবস উপলক্ষে, ধরেন ঈদ বা পূজা অথবা ধরেন 21শে ফেব্রুয়ারি বা 16ই ডিসেম্বর, এরকম বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে অনেক সময় ক্রেডিট কার্ড কোম্পানিজগুলো আপনাকে বিভিন্ন রকম ডিসকাউন্ট দেয়। এই ডিসকাউন্টটা অনেক সময় আপনি অ্যাভেইল করতে পারেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকগুলো আপনাকে অনেক হাই ডিসকাউন্ট দেয় ক্রেডিট কার্ডটা অ্যাভেইল করার জন্য যেন আপনি ক্রেডিট কার্ডটা নেন। কিন্তু দেখবেন এই ডিসকাউন্টটা অনেক সময় থাকে না। একটা পিরিয়ডের জন্য ব্যাংকগুলো ডিসকাউন্ট দেয়, কারণ এই ডিসকাউন্টটা ব্যাংকের জন্য একটা কস্ট। ব্যাংক সবসময় এই ডিসকাউন্টটা আপনাকে অফার করতে পারবে না। ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য হচ্ছে এটার ইন্টারেস্ট রেট অনেক বেশি। পৃথিবীর সব দেশেই ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট বেশি। আমাদের দেশে ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট 20 থেকে 25 বা 30% পর্যন্ত হয়ে থাকে এবং এই জন্য আপনাকে কিন্তু ক্রেডিট কার্ড সবসময় চিন্তা করতে হবে, খুব সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। কারণ আপনি যদি 20 বা 25% হারে ইন্টারেস্ট পরিশোধ করেন তাহলে কিন্তু আপনার লোনের পরিমাণ অনেক বেড়ে যাবে। ক্রেডিট কার্ড পরিশোধের জন্য আপনার অনেক সময় একটা গ্রেস পিরিয়ড থাকে। মানে হচ্ছে ধরুন আপনার বিলিং ডেট হচ্ছে 20 তারিখ। সো আপনার যদি বিলিং ডেট 20 তারিখ হয় তাহলে আরও 15 দিন আপনি এক্সট্রা সময় পান
পরিশোধ করার জন্য। সো সারা মাসব্যাপী আপনি খরচ করেন এবং অ্যানাদার ১৫ দিন মানে টোটাল আপনি ৪৫ দিনের মতো সর্বোচ্চ সময় পাচ্ছেন এবং ক্রেডিট কার্ডের কিন্তু ফিস থাকে। অনেক সময় ব্যাংক আপনাকে অফার করবে যে ১ম মাসে কোনো ফিস নাই বা অথবা ১৮টা ট্রান্সেকশন করলে তোমাকে ফিস দিতে হবে না। সো আল্টিমেটলি আপনি এই কারণে কিন্তু ট্রান্সেকশন অনেক সময় বেশি করার চেষ্টা করবেন যাতে আপনার ফিসটা দিতে না হয়। তার মানে হচ্ছে ক্রেডিট কার্ডটা কিন্তু আপনাকে দেয়া হচ্ছে, খরচ করতে আপনাকে একটা প্রণোদনা দেয়া হচ্ছে। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এই খরচটা আমার জন্য জাস্টিফাইড কিনা। আমার জন্য যদি জাস্টিফাইড হয়, আমার জন্য যদি বছরে ১৮-২০ টা খরচ এমনিই হয়ে থাকে তাহলে সমস্যা নাই। কিন্তু ফিস বাঁচানোর জন্য যদি আমি বেশি খরচ করি তাহলে তো আমি একটা অপ্রয়োজনীয় খরচ করে ফেলবো। সেটাও আমার জন্য একটা প্রবলেম হয়ে থাকে। সো ক্রেডিট কার্ডের এখন একটু সুবিধার কথা বলি। আপনি যখন ক্রেডিট কার্ডটা নিচ্ছেন, আপনি কিন্তু ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে একটা পেমেন্টের সুবিধা পাচ্ছেন। ওই যে বললাম আপনার হয়তো বিলিং ডেট থেকে আপনি এক্সট্রা আরো ১৫ দিন সময় পাচ্ছেন। সো যেই দিন থেকে আপনার ২০ তারিখ যদি আজকে আপনার বিলিং ডেট হয়, ২১ তারিখে যখন আপনি ট্রান্সেকশনটা করলেন, ওই ট্রান্সেকশনটার জন্য কিন্তু আপনি ৪৫ দিনের একটা সুযোগ পাচ্ছেন। আপনি অনেক সময় ইএমআই ফ্যাসিলিটিস পান, কিন্তু অনেক ক্ষেত্রে ইএমআই ফ্যাসিলিটিতে 0% আপনাকে ইএমআই দেয়। কোনো ক্ষেত্রে আপনাকে ১৫% পর্যন্ত ইন্টারেস্ট গণনা করতে হতে পারে, ডিপেন্ডিং অন আপনি ৩ মাসের জন্য ইএমআই নিচ্ছেন নাকি ৬ মাস নাকি ৯ মাস নাকি ১২ মাস। যত বেশি লম্বা সময়ের জন্য আপনি ইএমআই ফ্যাসিলিটিস নিবেন, তত ইন্টারেস্টটা আপনাকে বেশি দেয়া লাগতে পারে। এক্ষেত্রে আপনাকে একটু মাথায় রাখতে হবে, অনেক সময় 0% 0 না। তার কারণটা হচ্ছে আপনি যদি ক্যাশে কিনতেন, মনে করুন আপনি একটা ২০,০০০ টাকার পণ্য কিনছেন। আপনি ক্যাশে কিনলে আপনাকে হয়তো 10% ডিসকাউন্ট দিবে। কিন্তু ক্রেডিট কার্ডে কিনলে আপনাকে 10% ডিসকাউন্টটা দিবে না। তার মানে হচ্ছে ইভেন ইফ এটা 0% আপনি যেহেতু ডিসকাউন্টটা পাচ্ছেন না, তার মানে হচ্ছে আপনি কিন্তু আল্টিমেটলি একটা ইন্টারেস্ট দিচ্ছেন। ২,০০০ টাকা ইন্টারেস্ট দিচ্ছেন, যেটা কিন্তু ইন্টারেস্ট বলা হচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যখন ক্রেডিট কার্ডের মাধ্যমে 0% ইন্টারেস্ট দিচ্ছেন, কিন্তু আপনার ওখানে একটা চার্জ কাটছে যেটা ট্রান্সেকশন চার্জ। অনেক সময় ২ থেকে ৩% এর ট্রান্সেকশন চার্জ থাকে, সেটাও আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। একটা সুবিধা আছে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, দেশে বিদেশে সব জায়গায় যখন আমরা কেনাকাটা করি, সো আল্টিমেটলি আপনি বিদেশে যদি কখনো যান, বিদেশে গেলে অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনার ইন্টারন্যাশনাল কার্ড লাগে। সো আপনার যদি ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকে ভালো, বাট সবাই কিন্তু ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড অ্যাভেইল করতে পারে না। সো কাস্টমার ভেদে আমরা অনেক সময় দেখি যে ইন্টারন্যাশনাল কার্ড যেহেতু সে অ্যাভেইল করতে পারছে না এবং সেক্ষেত্রে যেহেতু তার জমা টাকা থাকতে হবে, অনেকেই কিন্তু বিদেশে যাওয়ার জন্য ক্রেডিট কার্ড নেয়। এবং আপনি যখন কোনো একটা হোটেলে থাকছেন, দেখবেন যে প্রথমে হোটেলের ভাড়াটা ক্রেডিট কার্ডে তারা একটা চার্জ করে লিমিটটা নিয়ে নেয়। যখন আপনি চলে যাচ্ছেন তখন তারা আপনাকে এটা চার্জ করবে। সো অনেক ক্ষেত্রেই দেখা যায় বিদেশে গেলে আমার খরচ করার জন্য ক্রেডিট কার্ড আমাদের লাগে। সেক্ষেত্রে ক্রেডিট কার্ড আপনাদের জন্য একটা সহায়ক ভূমিকা হতে পারে, বাট সাবধানতা থাকতে হবে যে আমি যেন বেশি খরচ করে না ফেলি। আবার অনেক সময় দেখা যায় ক্রেডিট কার্ডে বেশ কিছু ক্যাশব্যাক অফার থাকে। সো আমার যদি একটা প্রয়োজনীয় খরচ থাকে, সেটার ক্যাশব্যাক অফারটা আমি নিতে পারি। কিন্তু ক্যাশব্যাক অফার নেওয়ার জন্য আমি একটা অপ্রয়োজনীয় খরচ করব না, তাহলে কিন্তু আমি বেশি খরচ করে ফেলছি। অনেক সময় দেখা যায় এয়ারপোর্টে লাউঞ্জের সুবিধা থাকে। আপনি যদি এরকম হয় যে রেগুলার আপনি ফ্রিকোয়েন্ট ট্রাভেল করেন, তখন লাউঞ্জে বসে আপনি বেনিফিটটা নিলেন। কিন্তু লাউঞ্জে বসার জন্য নিশ্চয়ই আপনি ক্রেডিট কার্ডটা নিবেন না। সহজে অনলাইনে পেমেন্ট সুবিধা হয়। সো আপনার ক্রেডিট কার্ড থাকার কারণে অনলাইনে পেমেন্ট করতে খুব সুবিধা, আপনার খুব সহজে আপনি এই অনলাইন পেমেন্টটা করতে পারেন। কিন্তু আপনার যদি এরকম হয় এই সুবিধা থাকার কারণে আপনার বেশি খরচ করার একটা প্রবণতা থাকছে, তখন কিন্তু আপনার জন্য এটা নেগেটিভ হয়ে যেতে পারে। এখন আমরা দেখব ক্রেডিট কার্ড ব্যবহারের অসুবিধাগুলো। সো আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে মান্থলি পেমেন্ট মান্থলি পরিশোধ করতে না পারেন, সো আপনি ডিউ ডেটের মধ্যে যদি আপনি পরিশোধ না করেন, তাহলে আপনার একটা ব্যালেন্স ক্যারি করতে হবে এবং এই ব্যালেন্সের উপরে আপনাকে উচ্চ হারে ইন্টারেস্ট দিতে হবে। অনেক সময় আমরা যে উচ্চ হারে ইন্টারেস্ট দিচ্ছি এটা আমরা বুঝি না। যেমন মনে করুন আপনি সারা মাসে ১১,০০০ টাকা খরচ করলেন। এখন মাস শেষে আপনার মিনিমাম পেমেন্ট আসলো ১,০০০ এবং আপনার ব্যালেন্স রয়ে গেল মনে করেন ১০,০০০। এখন আপনার ক্রেডিট কার্ডে যদি ইন্টারেস্ট রেট হয়ে থাকে ২৪%, তাহলে আপনি ১০,০০০ এর উপরে ২৪% মানে হচ্ছে বাৎসরিক আপনার ইন্টারেস্ট হবে ২,৪০০ টাকা। কিন্তু আপনি তো আসলে ১ মাসের ওরা ইন্টারেস্ট ক্যালকুলেট করবে। সো ১ মাসের ইন্টারেস্ট হবে ২৪০০ ডিভাইডেড বাই ১২, মানে হচ্ছে ২০০ টাকা। এখন আপনার কাছে মনে হতে পারে ২০০ টাকাই তো, অল্প টাকা, তেমন সমস্যা নাই। কিন্তু এভাবে করে ২০০ করে যখন আপনার কম্পাউন্ডিং হতে থাকবে, আল্টিমেটলি আপনি ৪-৫ বছর পর দেখবেন আপনার ক্রেডিট কার্ডের লোনটা অনেক হয়ে গিয়েছে। তখন এই লোনটা শুধু যে বেড়েছে, এটা সুদের কারণে বেড়েছে। আপনি তেমন কোনো কিছু পারচেজ হয়তো করেন নাই। এই কারণে আপনাকে যে উচ্চ হারে ইন্টারেস্ট পে করতে হয়, আপনি যদি ক্রেডিট কার্ডটা ডিসিপ্লিনের মাধ্যমে ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু আপনি অনেক উচ্চ ইন্টারেস্ট দিয়ে থাকবেন। আবার অনেক সময় দেখা যায় আমরা ক্রেডিট কার্ডটাকে ইউজ করে এটিএম বুথ থেকে টাকা তুলি। সো আমরা মনে করছি ক্রেডিট কার্ড ইউজ করে এটিএম বুথ থেকে টাকা তুলছি, কিন্তু আসলে আমরা কি করছি? আমরা ঋণ নিচ্ছি।
এবং আমরা যখন ক্রেডিট কার্ড ইউজ করে এরকম ক্যাশ টাকা তুলছি, আমাদেরকে কিন্তু উচ্চ হারে ইন্টারেস্ট পে করতে হয়। এবং এই ক্রেডিট কার্ডের যে ব্যবহার, এটা যদি আমি কনশাসলি ব্যবহার না করি, তাহলে দেখা যায় আমার ব্যয় করার প্রবণতা বৃদ্ধি পায়। কোনো কিছু দেখলেই কিনতে ইচ্ছা করে, কারণ আমার তো ক্রেডিট কার্ড আছে। সো আমার কোনো সমস্যা হচ্ছে না। সমস্যাটা পরে হবে, যেটা হয়তো আমি তখন বুঝবো। সো আল্টিমেটলি আমার মিতব্যয়িতার অভাব থেকে থাকে। সো আমি মিতব্যয়ী হতে পারি না। আমার খরচ করার যে প্রবণতা বাড়ে, এটা আপনার পার্সোনাল ফাইন্যান্সিয়ালি একটা প্রবলেম হয়ে যায়। আর আপনার ক্রেডিট কার্ডে অনেক ধরনের চার্জেস থাকবে। দেখবেন লেট পেমেন্ট ফিস, তারপর আপনার ইন্স্যুরেন্স ফিস, এরকম বিভিন্ন ধরনের হিডেন চার্জ থাকবে। এই জন্য আপনাদেরকে একটা টিপস দিব, যখনই মাস শেষে ক্রেডিট কার্ডের যে আপনার পেমেন্টের একটা শিডিউল আসবে, যে আপনি কত পেমেন্ট করতে হয়েছে এবং আপনার একটা স্টেটমেন্ট আসবে। এখনকার দিনে তো এই স্টেটমেন্টগুলো সাধারণত ইমেইলে চলে আসে, আগে এটা হার্ড কপিতে আসতো। সো আপনি ইমেইলে যখন আপনি দেখবেন যে আপনার স্টেটমেন্টটা, আপনি ইমেইলে স্টেটমেন্টটা নামিয়ে দেখবেন যে কোন কোন খাতে আপনি কত খরচ করলেন এবং কোন কোন খাতে আপনি ফি নিচ্ছেন। এবং এই ফিটা বিভিন্ন জায়গায় দেখবেন আপনি যে ফি নিচ্ছেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা জানতামই না এই ধরনের ফিজ আছে। সো এইগুলো কিন্তু আপনাদের জানতে হবে এবং আপনি কত টাকা ফি নিচ্ছেন সেটাকে আপনি একটু মনিটর করবেন। আরেকটা বিষয় হলো, আমাদেরকে বাৎসরিক ফি প্রদান করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আমি 18টা ট্রানজ্যাকশন করলে আমার বাৎসরিক ফিটা ওয়েভ হয়, কিন্তু এই ওয়েভ করার জন্য কিন্তু আপনাকে কল দিতে হয়। কল দিয়ে বলতে হয় যে আমি এতগুলো ট্রানজ্যাকশন করেছি, ওয়েভ করো। অথবা আমার ক্রেডিট কার্ডের অনেক পয়েন্ট জমা হয়েছে, এই পয়েন্ট জমার এগেইনস্টে আমি ডিসকাউন্ট পাবো, এটার কিন্তু একটা মেয়াদ থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা যে এই যে ক্রেডিট কার্ড ইউজ করি, আমরা খেয়ালই করি না আমার কত পয়েন্ট জমা হয়েছে, এই পয়েন্টের জন্য কোন সময় আমাকে কল করতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় ডিউ ডেটটা ওভার হয়ে যায়, সো পয়েন্টগুলো আমাদের খুব একটা কাজে লাগে না। আরেকটা বিষয়, এই পয়েন্ট আর্নের জন্য অনেকে দেখা যায় বেশি খরচ করে। আপনার পয়েন্ট আর্নের জন্য আপনি বেশি খরচ করার দরকার নাই, তাহলে কিন্তু আপনি আসলে বেশি ব্যয় করছেন, প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করছেন। আর কার্ড পেমেন্টে অনেক সময় দেখা যায় আপনি এমন কোনো দোকানে গিয়েছেন যেখানে আপনি দেখলেন যে আপনার কাছে টাকা নেই, আপনি বললেন আমি ক্রেডিট কার্ডে পেমেন্ট করব। তখন তারা আপনাকে বলবে যে তোমাকে পেমেন্ট করার জন্য 2% বা 3% এক্সট্রা চার্জ রাখবে। এই 2% বা এক্সট্রা চার্জ কিন্তু বাৎসরিক হারে অনেক রেট হয়ে যায়। আপনি যদি রেগুলার এই কাজটা করে থাকেন, তাহলে দেখবেন কিন্তু আপনি অনেক ফিস দিচ্ছেন। এবং ইএমআইতে যখন আপনি কোনো কিছু কিনছেন, সেটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিল প্রদান করতে হয়। আপনি যদি ওই মেয়াদের মধ্যে বিল পে করতে না পারেন, সেক্ষেত্রে আপনার লেট পেমেন্ট ফিস হতে পারে। এখন আমি আপনাদের জন্য ক্রেডিট কার্ড সংক্রান্ত বেশ কিছু টিপস দিব। এই টিপসটা ব্যবহার করলে আপনি আপনাদের ক্রেডিট কার্ড যে ব্যয়ের যে মিতব্যয়িতা থাকে না, বা এই ক্রেডিট কার্ড ব্যয়ের যে নেগেটিভ যে ইফেক্টগুলো আছে, সেটা থেকে আপনি দূরে থাকতে পারবেন। টিপস নাম্বার 1, কখনোই লেট পেমেন্ট করবেন না। অলওয়েজ আপনি চিন্তা করবেন ডিউ টাইমে পেমেন্ট করবেন। এই কারণে দরকার হলে আপনি খাতায় লিখে রাখবেন যে আপনার কোন দিন ডেট, অথবা আপনি আপনার মোবাইলে ক্যালেন্ডারে নোটিফিকেশন দিবেন যে এই দিনে আমার ডেট। সো আলটিমেটলি ওই তারিখেই আপনি পে করবেন। লেট পেমেন্ট ফি করলে, লেট পেমেন্ট হলে আপনার লেট পেমেন্ট ফিস আসবে। সেকেন্ড টিপস হচ্ছে কখনোই মিনিমাম ডিউ পেমেন্টটা দিবেন না। তার মানে হচ্ছে যখন আপনি মেসেজটা আসলো, মেসেজটা আপনাকে বলবে যে তোমার মিনিমাম পেমেন্ট এত, তোমার মান্থলি বিল এত। আপনাকে এই কাজটা ফার্স্টেই যেটা আপনি করবেন, প্রথমে যখন আপনি ক্রেডিট কার্ডটা নিয়েছেন, চেষ্টা করবেন যেই ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছেন ওই ব্যাংকে যেন আপনার একটা অ্যাকাউন্ট থাকে। এবং আপনি ফর্মটা যখন দেখছেন যে ক্রেডিট কার্ডের ফর্ম, ওখানে আপনি বলে দিবেন আমার অ্যাকাউন্ট থেকে তুমি সম্পূর্ণ টাকাটা কেটে রাখবা। সো ওখানে একটা টিক মার্ক দিতে হবে যে ফুল ব্যালেন্স তুমি কেটে রাখবা। এটা আপনি কনশাসলি দিবেন। এবং প্রথম মাসে যখন বিল পেমেন্ট করবেন, তখন আপনি খেয়াল করবেন যেটা ব্যাংক ওইভাবে করলো কিনা। যদি কোনো কারণে দেখা যায় এই ফর্মটা হয়তো আপনি নিজে পূরণ করেন নাই, ব্যাংকার নিজেই পূরণ করে দিয়েছে, তখন আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে তারা মিনিমাম ব্যালেন্সটা বাই ডিফল্ট করে দেয়। আপনি তখনই কিন্তু ব্যাংকারকে ফোন করে এবং দরকার হলে ব্রাঞ্চে যেয়ে আপনি ফর্মটা পূরণ করে আসবেন যে আমার প্রতি মাসের পুরো ব্যালেন্সটা পে হবে। তাহলে কি হবে, কোনো একটা মাসে যখন আপনার অতিরিক্ত আপনি ব্যয় করবেন, সেই মাসে যখন আপনাকে অতিরিক্ত পেমেন্ট দিতে হবে, তখন আপনি একটা পেইন ফিল করবেন। এই পেইনটা আপনাকে সংযত হতে সহায়ক হবে। কিন্তু আপনি যদি এইটা না করেন, তাহলে প্রতি মাসে মিনিমাম ব্যালেন্স পে করতে করতে, আর যেহেতু ক্রেডিট কার্ডের উপরে ইন্টারেস্ট রেট অনেক হাই, সেই কারণে একসময় আপনার ব্যালেন্স অনেক বেড়ে যাবে, যেটা আপনার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। আপনার জন্য আমার থার্ড টিপসটা হলো, ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু কেনার আগে একটু চিন্তা করুন। ফার্স্টে চিন্তা করুন আমার তো টাকাটা নাই, আমার জন্য এটা কি কেনা জরুরি, আমি একটু অপেক্ষা করি। দরকার হলে আপনি 1 দিন বা 2 দিন বা 1 সপ্তাহ ভাবুন যে এইটা পারচেস না করেও থাকা যায় কিনা। কারণ ক্রেডিট কার্ড দিয়ে যেহেতু আমরা পেইনটা ফিল হয় না, সেই কারণে আমরা হুট করে কিনে ফেলি। আপনাদের জন্য আমার নাম্বার 4 টিপস হলো, ক্রেডিট কার্ডের রিওয়ার্ড ও বোনাস ফিচারগুলো চিন্তা করুন এবং এই বোনাস পাওয়ার জন্য খরচ করবেন না, ক্যাশব্যাক পাওয়ার জন্য খরচ করবেন না। অনেক সময় বলা হয় ক্যাশব্যাক তো আছে, চলো আমরা বন্ধুরা মিলে আজকে খেতে যাই, ক্যাশব্যাক তো আছে, আচ্ছা এই জিনিসটা কিনি।
কিন্তু আপনাকে হয়তো বলছে যে আপনি একটা ৳১,০০০ দিয়ে 20% ক্যাশব্যাকের কারণে আপনার সেভ হচ্ছে 20%। আসলে আপনি কিন্তু 20% সেভ করছেন না। আসলে এটা আপনার দরকারই ছিল না। আপনি ৳৮০০ বেশি খরচ করছেন। সো খরচ করার আগে বারবার চিন্তা করবেন, আমি কি পয়েন্টের জন্য, আমার ক্রেডিট স্কোরের জন্য কি খরচ করছি? নাকি আসলেই আমার এটা দরকার সেই জন্য খরচ করছি? তাহলে আমরা ক্রেডিট কার্ড কি, এটার বিভিন্ন সুবিধা, অসুবিধা এবং ক্রেডিট কার্ডের অসুবিধা থেকে দূরে থাকার জন্য বেশ কিছু টিপস আপনাদেরকে দিলাম। আমার ধারণা এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ক্রেডিট কার্ডের নেতিবাচক প্রভাব থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন এবং ইতিবাচক ব্যবহার করে আপনাদের ফাইন্যান্সিয়াল লাইফটা আরো উন্নত হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।